কোনটা চাওয়া হয়েছিল তোমাকে? যাতে আমি মানে আমার শাস্তিটাই তো সবাইকে ভয় দেখিয়ে চুপ রাখাটাই তো ছিল, তার মানে তো সেটাই তো সাকসেসফুল, রাইট? সো আমার নাম আমি একসময় বলতাম আমার নাম ভয়, আমার কাছে মনে হয়েছে এটা তো বলাই যায়, বাট এটা বললে যে আমি অন্য কিছু হয়ে যাব, অন্য একটা নাম পেয়ে যাব, এইটা আমার মস্তিষ্কে কি আমার কোনো দূর দূর চিন্তাতেও ছিল না। বলা হয়েছে যে উনি আছেন, চেহারাটা ব্লার করে দেন, উনি আছেন, ফুটেজটা ফেলে দেন। এগুলো হয়েছে প্রচুর। উনি আছেন, ওনাকে এরপরে আর শুটিংয়ে ডাকবেন না। নিবেদিত তানভীর তারেক শো, আমরা কথা বলছি অভিনেত্রী নওশাবার সাথে। নওশাবা, এর ধরনের অভিজ্ঞতা, এই ধরনের সময় তো আসলে তোমার এর আগে ঘটেনি, তো যখন ওই সময় তুমি পড়লে তখন কি মনে হয়েছিল যে আমি আর আজকে বাসায় না ফিরি? ঘটনাক্রমগুলো, তোমার সাজেশনগুলো তোমার বাবার ফোন পাওয়ার পরও তোমার আসলে? না, আমার বাবা যখন আমাকে বলেন, উনি আমাকে এটাও বলেছিলেন যে মা, আমি 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 একজন এই হিসেবে বলছি, তোমার লাইফ মানে অ্যাট রিস্ক। সো আমি যার সেটে ছিলাম, তো উনি প্রবলেমে পড়ে যেতেন আমি যদি ওই সিনগুলো, আমি তো আর জানতাম না যে ধরেন আমি একটা আমার জায়গা থেকে কিছু বলার কারণে এত বড় কিছু হয়ে যাবে। আমার কাছে মনে হয়েছিল যে বেসিক্যালি আর কি হতে পারে, আমাকে হয়তো বা কিছু জিজ্ঞাসাবাদ করবে, কিন্তু এটা যে এত বড় একটা অপরাধ হয়ে গেছে, অপরাধ হয়ে যাচ্ছে, জিনিসটাকে অপরাধ হিসেবে চিন্তা করা হচ্ছে, এটা আমার মাথায়ও আসেনি। এই কারণে কিন্তু আমি শুটিং কন্টিনিউ করছিলাম। এবং আমি যার শুটিং সেটে ছিলাম, আমি আমার বাবাকে এটাও ফোনে বলেছিলাম যে আব্বু, আমি সেট ছেড়ে যাব না, আমার 8টা 8:30 পর্যন্ত অন্তত আজকে শুটিং করতে হবে। তো আমি কিন্তু সেট ছেড়ে বেরোইনি। তোমাকে কি সেটে অ্যারেস্ট করে? হ্যাঁ, আচ্ছা, আপন ঘরে। আচ্ছা আচ্ছা, রাত্রে 8টা 8:30 দিকে ওই দিনই। জি। তো তো আমি যদি আসলে ভেতরে কোনো চোর থাকতো তাহলে তো আমি পালিয়ে যেতাম, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মানে আমার মাথায় এটা ঢুকেই নাই সত্যি কথা বলতে। কারণ ধরেন ব্যাপারটা এরকম যে আমি সারা জীবন শুনে আসছি যে আমার বাবা দোষ করলেও আমি বাবাকে বলতাম, বাবা এটা তুমি ভুল করেছো। তার মানে তো এই নয় যে আমি আপনাকে ভালোবাসি না। আর আপনারা যদি আমার লাইফটা দেখে থাকবেন তাহলে আমি কি বলেছিলাম, আমি জানি না আপনার মনে আছে কিনা, আমি কি বলেছিলাম যে আমরা যদি 52-তে পেরে থাকি, আমরা যদি 71-এ পেরে থাকি, তাহলে আমরা এবারও পারবো। সো আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান, ছাত্রদের পাশে দাঁড়ান। এখানে কোথায় আমি মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করলাম? আমি তো শিখেইছি যে এমনভাবে মাথার মধ্যে 7ই মার্চের ভাষণ এগুলো ঢুকে আছে যে আমার কাছে মনে হয়েছে এটা তো বলাই যায়, বাট এটা বললে যে আমি অন্য কিছু হয়ে যাব, অন্য একটা নাম পেয়ে যাব, এইটা আমার মস্তিষ্কে কি আমার কোনো দূর দূর চিন্তাতেও ছিল না। আমার কাছে হলো অর্থাৎ তুমি ফেসবুকে একটি ভিডিওতে তোমার কথাগুলো বললে, সাথে সাথে তোমাকে রাজাকার আখ্যা দেওয়া হলো। হ্যাঁ, দেশদ্রোহী রাজাকার, দেশদ্রোহী রাজাকার। হ্যাঁ, এবং এই রাজাকারটা আমি গত এটা যে কি বিষাক্ত শব্দ, আমি এটাই দোয়া করতাম যাতে আমার কোনো যিনি আমাকে ভালো নাও বাসেন সেও যাতে কোনোদিন এই কথাটা শোনেন। এটা আসলে আপনাকে ভেতরে ভেতরে মেরে দেয় বলবো না, মানে আপনার ভেতরে ভেতরে মনে হতে থাকবে যে আপনি আসলে কেন নিঃশ্বাস নিচ্ছেন। আচ্ছা, মানে আমি কি কারণে বলেছি আর হয়ে গেলাম কি। তো ব্যাপারটা এরকম, কিং লিয়ারের একটা গল্প রয়েছে না, যে 3 মেয়েকে জিজ্ঞেস করা হয় তোমরা আমাকে কে কেমন ভালোবাসো। একজন বলে চিনির মতো, আরেকজন বলে মধুর মতো, ছোট মেয়ে বলে লবণের মতো। আমি হচ্ছি সেই মেয়েটা। আমার বাবাই উদাহরণটা আমাকে দিতেন যে তোমার ভালোবাসাটা অন্য সময় যে হয়তো বা কেউ বুঝবে, তোমাকে নির্বাসিত করা হবে, তুমি পীড়িত হবা, তোমার ভালোবাসা কোনোদিন কেউ বুঝবে না,
আমি না এই কথাগুলো শুনে এত বছর বেঁচে আছি। আচ্ছা, আদারওয়াইজ আসলে যেই পরিমাণ মানসিকভাবে আমি বিপর্যস্ততার ভিতর দিয়ে গিয়েছি, মানে ভাগ্যিস, মানে বললাম তো যে এরকম একটা বাবা ছিল, এবং অবশ্যই এমন কিছু সহকর্মী, এমন কিছু বন্ধু, এবং মানে দূর দূরান্ত থেকে ফেসবুকে কিছু ইনবক্স, আমি যেদিন ফেসবুক খুলি আমার এখনো মনে আছে আমার ইনবক্স ভরে গেছিল। এবং আমি যখন আমার টুগেদার উইকেন্ড সৃষ্টি করি, আমার এখনো মনে আছেন যে কিছু প্রবীণ ব্যক্তিরা এসে আমাকে আদর করছিলেন, তখন তোমার পাশে দাঁড়াতে পারিনি, আমরা জানি, আমরা এই এরিয়ারই মানুষ, আমরা জানি। অনেকের মনের কথাটা বলেছো, কিন্তু অনেকে হয়তো সাহস করে উঠতে পারে না। না না, সেটাই স্বাভাবিক, মানে হতেই পারে, কিন্তু আমি বারবার বলতে চাইছি যে আমার গল্পটাকে আমি আসলে অনেক মানে হিরোইক জায়গায় নিয়ে যেতে চাই না। আমার কাছে মনে হয় যে একটা নিজের রাষ্ট্র, এবং তুমি আসলে অন্য কোনো ষড়যন্ত্রের সাথে জড়িত না, বিপক্ষ দলের কোনো রাজনৈতিক জীবনে কোনোদিন আমি রাজনীতি করিনি, সম্পৃক্ততা ছিল না, বা এখনো নেই আমার জানা মতে। সামনে কোনো ইচ্ছাও নেই। আচ্ছা আচ্ছা, সেই প্রশ্নে আমি একটু পরে আসবো। কিন্তু ঠিক আছে, কিন্তু এরপরে তোমার কি মনে হয় যে তুমি নিজেকে কিভাবে রিকভার, এটা তো আমার নিজেরও ভাবতে এখন খুব অবাক লাগছে যে তুমি নিজেকে ওই সময় ওই 21 দিন তোমার কিভাবে, মানে কিভাবে ব্যাখ্যা করলো ছোট করে? ব্যাখ্যা মানে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে ওই সময়টা মনে হয় নাই, মানে ওটা মনে হয় আমার স্বপ্ন ছিল, মানে এমন একটা স্বপ্ন যে স্বপ্নটা আমি হঠাৎ করে হয়তো জেগে উঠেছি, ঘটনাটা আসলে ঘটে নাই। মানে আমি জানি না এর চেয়ে বেশি কিভাবে বলা যায়। অ্যাডভোকেসি বা তোমার সবার কাছ থেকে কি ব্ল্যাকআউট করে রাখা হয়েছিল এই সময়? দেখেন, ব্ল্যাকআউট মানে ব্যাপারটা হচ্ছে কি, এমন একটা সময়ের ভিতর দিয়ে আমি গেছি, মাঝে মধ্যে দেখেন কিছু তিক্ত অভিজ্ঞতা, সকল অভিজ্ঞতা আপনাকে অনেক কিছু শেখায়। আবারও আমি আমার বাবার কথায় ফেরত আসি। আমার বাবা আমাকে বলেছিলেন যে এই অভিজ্ঞতাটা তোমাকে অনেক কিছু, তোমার মনের চোখ খুলে দেবে, এবং ঘটনাটা তাই ঘটেছে। এবং একটা পর্যায়ে যে আমি আসলে বুঝতে পেরেছি যে পৃথিবীতে আপনি সত্যের অবস্থানটা কোথায়, আপনি মানুষ হিসেবে কোথায় অবস্থান করেন, এবং আসলে শিল্পী বিষয়টা কি। সো আমি আমার মতো করে জিনিসটাকে অ্যাবজর্ভ করেছি। আপনি যদি আমার এই কয়েক বছরে আমার জার্নি চিন্তা করেন, আমি আমার মতো করেই নিভৃতে সেই শিল্পচর্চাটা এবং আমার মতো করে আমি স্ট্যান্ড করে গেছি। মানে আমার কাছে মনে হয়েছে যে ওই অভিজ্ঞতাটা না হলে আমি অনেক কিছু জানতাম না, যেটা আমাকে অনেক, মানে আমি জানি না আপনার কাছে এখন হয়তো আমি বলতে পারেন যে আমি এখনও বলি যে আমি শুকরিয়া আদায় করি যে আমি এমন কিছু অভিজ্ঞতা পেয়েছি, এবং আমি এমন কিছু জীবনকে দেখতে শিখেছি, এবং আমি এমন কিছু বন্ধু পেয়েছি। আমি জানি যে এরা আমাকে কখনোই, এরা আমার সুখের বন্ধু নয়। সুখের বন্ধু না? আচ্ছা। এবং এটা কিন্তু লাইফের আপনার একটা বিশেষ পাওয়া। এবং ধরেন আপনি জানেন যে আপনার আশেপাশে যে কজন মানুষ আছে, আমার এমনিতেই গণ্ডিটা অনেক ছোট ছিল, আরও ছোট হয়েছে, যারাই আছে তারা ভেরি জেনুইন পারসন। কিন্তু নশাবা, তোমার সাথে সম্পর্কের জায়গায় আসলে ওই ঘটনার আগে অবধি আমার জানার মতে নশাবার কোনো শত্রু ছিল না, বা শত্রু নেই, এবং সবাই তোমাকে প্রচণ্ড ভালোবাসে। এবং প্রভাবশালী অর্থে বলি যে সেই সময় রুলিং পার্টির সুবিধাভোগী যেসব তারকা রয়েছেন তাদের সাথেও তোমার সম্পর্কহীনতা ছিল, তাও না? তখন কি তোমার মনে হয়েছে যে একটু আমি নক দেই, যে আমি একটা বিপদে পড়েছি? আমি কাউকে নক দেইনি। বলনি? এটা কি তোমার জিদ থেকে, যে না ঠিক আছে আমি কেন অনুকম্পা চাইবো? মানে না, আমার কাছে মনে হচ্ছে যে এটা জেদের কোনো বিষয় নয়। আমি একটা জিনিস বুঝে গিয়েছিলাম ভিতরে, যে দেখেন আমি তাদের অবস্থানটুকু বুঝেছি। যে যেমন ধরেন অনেকে কিন্তু আমার জন্য ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, না হলে কিন্তু দেখেন আমি কোনো কিছুতেই আমি অকৃতজ্ঞ নই। আমি তাদের সেই সংখ্যাটা যদি 10 জনও হয়ে থাকে, সেই 10 জনের প্রতি আমি কৃতজ্ঞ, যারাই
অন্তত এতটুকু বলছিলেন যে প্রকৃতির মা ফিরে আসুক প্রকৃতির কাছে। এটা একটা বিশাল, ওই সময়ে আমার কাছে মনে হচ্ছিল আমি খরার মতো খুঁজছিলাম যে কে আমার পাশে দাঁড়ায়। ফ্যামিলি তো থাকবেই, সেটাই স্বাভাবিক, বন্ধুরা থাকবে সেটাই স্বাভাবিক, কিন্তু আমি দেখছিলাম যে বাকিরা কারা। তো সেই 10 জন হোক, সেই 12 জন হোক, সেই মানুষগুলোর প্রতি আমি কৃতজ্ঞ, কারণ তাদের সেই 12টা সংখ্যাই আমার জন্য বিশাল ব্যাপার ছিল। কিন্তু সবাই আশা করছিল সেটা 1200 কেন হলো না, কারণ তুমি তো একটা বড় কমিউনিটির মধ্যে কাজ করো। তো সেটা নিয়েও আমি কোনো প্রশ্ন তুলতে চাই না, কারণ আমি জানি যে ভয় কি জিনিস। কারণ সবাই দিন শেষে এই যে আপনারা বারবার আমরা যে কথাটা বলছিলাম যে আমরা তো দুঃশাসকের ভেতরেই ছিলাম না, যে একটা ভয় নিয়ে বেঁচে থাকা। সেই ভয়টা যখন, আমার নাম একটা সময় ভয় হয়ে গেছিল, আমার কাছে মনে হতো যে আমি এমন অনেক সময় গেছে ভাইয়া যে আমি একই রেস্টুরেন্টে বসে আছি, যাদের সাথে আমি দিনের পর দিন কাজ করেছি, তারা আমাকে দেখেও অ্যাজ ইফ এমন করেছেন যে তারা আমাকে চেনে না। একই রেস্টুরেন্টে? হ্যাঁ, এরকম অনেক হয়েছে। এমন অনেক অনুষ্ঠানে গিয়েছি আমার সাথে যাদের অনেক হৃদ্যতা ছিল, কিন্তু আমি বারবার বলতে চাই যে আমি জানি ভয় কি বিষাক্ত একটা ব্যাপার। ভয়ের মানুষ, এবং আমার তাদের প্রতি কোনো রাগ নেই, কারণ এটাই তো চাওয়া হয়েছিল, তো সেটাতেই তো তারা সাকসেসফুল ছিল। কোনটা চাওয়া হয়েছিল তোমাকে? যাতে আমি মানে আমার শাস্তিটাই তো সবাইকে ভয় দেখিয়ে চুপ রাখাটাই তো ছিল, তার মানে তো সেটাই তো সাকসেসফুল, রাইট? সো আমার নাম, আমি একসময় বলতাম আমার নাম ভয়। তো আমার বাবা বলতেন একদিন এটা কেটে যাবে, একদিন কেটে যাবে, হ্যাঁ তুমি দেখবে একদিন এটা কেটে যাবে। তো একদিন মানুষ বুঝবে, কারণ ধরেন আমি তখন চিৎকার করে যখন বলতাম যে আমি রাজাকার নই, আমি দেশদ্রোহী নই, আমি নিপাটি, আমার জাস্ট যেটা মনে হয়েছে, তার 2 দিন আগ পর্যন্ত আমি ছিলাম আন্দোলনে, আমার যেটা মনে হয়েছে, আমাকে যেভাবে ইনফরমেশন দেওয়া হচ্ছিল, আমার কাছে যেসব ভিডিও আসছিল, আমি সেটাই শুধু বলেছি। আমাকে কেউ কোনো প্রেশারাইজ করেনি, কোনো কিছু বলেনি। কিন্তু আমার ওই একটা কথাকে এত কিছু, অনেক কিছু হয়ে যাওয়াতে, এবং আমি যে একটা প্রকাণ্ড ভয়ে হয়ে গেলাম, সেই ভয়ে আশা করি আস্তে আস্তে মানুষের কাটবে। এরপরে তোমার সাথে পরিবার বা তোমার কাছের বন্ধুর সাথে কেমন দূরত্ব তৈরি হওয়া শুরু করলো? অনেক, মানে এটা সিনেমাটিক মিরাকল। হ্যাঁ হ্যাঁ, এটা সেটাই স্বাভাবিক নয়। আমি এটাকে একদমই, আমি কিন্তু এটা বুঝেই গিয়েছিলাম যেটা হবে স্বাভাবিক। আচ্ছা, হ্যাঁ, কারণ আমি এটা বুঝেই গিয়েছিলাম, কারণ এটাই মানে এটা মানে আমার বাবার মতো মানুষও এরকম ভয়ে বারান্দায় আমাকে যেতে দিতেন না। আচ্ছা, মানে সারাক্ষণ বুকের মধ্যে আঁকড়ে ধরে রাখতেন, বাথরুমে গেলে দরজা নক করতেন, আমার বাবা নিজে বারান্দায় যেতে ভয় পেতেন। ওই ঘটনার পরে কতদিন তুমি একেবারে কাজ থেকে অফ থেকেছিলে? মেলা দিন ভাই, 7-8 মাস তো অবশ্যই করেন। মেন্টাল ট্রমার ভেতরে তোমাকে রেখেছে। না, আরেকটা বিষয় কি, একটা জিনিস আপনারা বুঝবেন, সেটা হচ্ছে একটা চোর যদি চুরি করে, তারপর সে থাপ্পড় লাগলে তার কিন্তু কিছু যায় লাগে না, কারণ সে চুরিটা করছে। কিন্তু যে চুরি করে না, তাকে যদি আপনি একটা থাপ্পড় মারেন, মানে আমি বলছি মানে শারীরিক থাপ্পড় নয়, আমি বলছি মানসিক থাপ্পড়, যদি তার আত্মসম্মানে আপনি আঘাত করেন, সেটা কি পরিমাণ ভয়ঙ্কর কষ্টের, এটা আসলে এটা অন্য ধরনের বিষয়। এটা আরো বেশি কষ্টকর নির্যাতন। যে চুরি করে নাই তাকে যদি আপনি চোর বলতে থাকেন, সেটা ভীষণ ভয়ঙ্কর। সংগঠন বিলং করে সব সময়, সব সরকারের আমলে শিল্পীদের নানা রকম যূথবদ্ধ সংগঠন, এগুলো কি প্রয়োজনীয়তা আছে বলে মনে করো আজ? কি বলতে চাও? দেখেন, আমার একটা সময়ে যাওয়ার পর আমি অবশ্যই সংগঠনের সিনিয়র যিনি ছিলেন, ওনারা আমার ওখানে গিয়েছিলেন আমার সাথে দেখা করতে, এবং ওনারা অবশ্যই আমার বের হওয়ার সময় বেলের ব্যাপারে ভীষণভাবে সহযোগিতা করছিলেন। তো সেইটা না হলে তো আমি আসলে বের হয়ে আসতে পারতাম না।
এবং কিন্তু আমার যে মানসিক যে বিষয়টা তৈরি হয়েছিল, এবং আমি যেভাবে কাজ থেকে বারবার মানে কাজ পাচ্ছি না, কাজে ডাকা হচ্ছে, শুটিংয়ের আগের দিন ক্যান্সেল করে দেওয়া হচ্ছে, এটা বলতেই পারেন যে আরে নশবা, এটাতে সিরিয়াস হওয়ার কি আছে? আপনি একটা ক্যারেক্টারের জন্য রেডি হবেন, তারপর আপনাকে শুটিংয়ের আগের দিন বলবে যে সরি, আসলে সেখানেও সেই ভয়ের রাজনীতি কাজ করছে। একটু উপর মহল থেকে চাপ আছে, আপনাকে নেওয়া যাবে না। এরকম অনেক আছে যে বলা হয়েছে যে উনি আছেন, চেহারাটা ব্লার করে দেন, উনি আছেন, ফুটেজটা ফেলে দেন। এগুলো হয়েছে প্রচুর। উনি আছেন, ওনাকে এরপরে আর শুটিংয়ে ডাকবেন না। তো এইটা এরকম তো অজস্র, মানে কত ঘটনা আমি আপনাকে বলবো। কিন্তু এরকম ঘটনাও আছে যে যেমন আমার কিছু, মানে আমি যার কথা না বললেই নয়, সঙ্গীতা অথবা এমন অনেক ফটোগ্রাফার আছেন, এমন অনেক ডিরেক্টর আছেন যারা কিনা আমাকে রীতিমতো বাড়ি থেকে ডেকে নিয়ে যেয়ে কাজ দিয়েছেন। তারা হয়তো বা আমাকে আমার প্রাপ্য ওই আর্থিক সম্মানটা না দিতে পারলেন, কিন্তু আমার আত্মার সম্মানটা তো দিয়েছেন। সো আমি তাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞ। এবং ধরেন এমন অনেক ডিরেক্টর আছেন যারা চেষ্টা করেছেন যে ঠিক আছে নশবা যাতে টিভিসি করে, কিন্তু আমার ছবি দেওয়া হয়েছে, বলা হয়েছে না, ওখানে নেওয়া যাবে না। তো তুমি যেমন দেশের বাইরেও যাওয়ার ইচ্ছা হয়নি, তেমনি এই পেশাটাকে ছেড়ে অন্য অনেক কাজই তো সেটা পারতেই, সেটাও কখনো মনে হয়নি যে না কেন? এটা আপনি আমার জেদ বলতে পারেন। জেদ? যে আমি, আমার কথাটা হচ্ছে যে আমি তো জানি যে আমি চোর নই, আমি তো জানি যে আমি একেবারেই আমার সংবেদনশীলতার জায়গা থেকে একটা কথায় স্ট্যান্ড করেছিলাম, সেটা একটা প্রকাণ্ড কিছুতে দাঁড়িয়ে গিয়েছিল, যেটা আমি কিছুই বুঝতে পারিনি কেন দাঁড়িয়েছিল। সেটাও আমার বোধগম্য হতে অনেক সময় লেগেছে যে আরে আমি তো এটাই বলেছি। সো সেইটার পরে জিনিসটা যে এতই, আমি যে এত ভয়ঙ্কর একটা বস্তু হয়ে যাব, যে আমার পরিবারেরও এমন অনেক বিষয় ছিল যে আমি যে শুধুমাত্রই মিডিয়ার কথা বলবো তা নয়, সাধারণ মানুষ আমার কাছে অনেক ভীষণভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন। কিন্তু ফ্যামিলি পর্যায়ে এমন অনেক ঘটনা ঘটেছে যে না, ও তো ভয়ের। সো সেই জায়গাগুলো কাটিয়ে, এবং ধরেন আমার মেয়ের স্কুল চেঞ্জ করা, আমার বাসা ভাড়া পাওয়া, সব কিছুই মিলেই আমার কাছে একটা পর্যায়ে মনে হয়ে গেছিল না, আমি তো মাথা নত করে দেশ ছাড়বো না। আচ্ছা, আমি তো ভাই একটা জিনিসই ভালোবেসে করি। আমার তো ব্যাপারটা নয়, আমি আমার ফ্যামিলিকে বহুত কষ্টে বুঝিয়ে, আমার ফ্যামিলির প্রথম মানুষ যে কিনা চারুকলায় ভর্তি হয়েছি, যে কিনা অভিনয় করছি, যেটাকে অভিনয় হিসেবে পেশা হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি যে মিডিয়া মানেই যা ইচ্ছা তা নয়। মানে একটা তো ধারণা থাকে না যে আরে এখানে তো শুধু যারা কিছু পারে না তারা আসলে বাংলাদেশ মিডিয়াতে কাজ করে। সো আমার ফ্যামিলি মেম্বারসদেরকে আমি কন্টিনিউয়াসলি সেই জায়গায় স্ট্যান্ড করার চেষ্টা করছি। আমি এত সহজে কিভাবে জায়গাটা ছেড়ে দেবো? কারণ আমি যতটুকু এসছি, অন্তত আমার, যদি আপনি আমার কেরিয়ার গ্রাফটাও দেখেন, আমি আমার যোগ্যতায় টুকটুক করে হেঁটে হেঁটেছি, সেই পাপেট করেছি, তারপরে আস্তে আস্তে একটা নাটক করেছি, তারপর দুটো নাটক করেছি, করে এসেছি। সো আমার এতদিনের তৈরি করা আমার নিজের এটাকে আমি কিভাবে ছেড়ে দিই ভাইয়া? কেন? শুধুমাত্র আমি একটা মিথ্যা অপবাদের উপর আছি বলে না, এটা তো আমি শিখি নাই। তুমি যেটা বললে নিজে, যে ভয়ের একটা রাজনীতি বা ভয়ের একটা পরিবেশটা মেসেজ দিয়ে দেয়া, যে এক দুজনকে ভয় দেখিয়ে বাকিটা, যেমন তুমি জেল খেটেছো, একটা লাইভে কিছু কথা বলার জন্য আসিফ আকবর জেল খেটেছে, এরকম 2-3 জন আমাদের শিল্পীদের ভেতরে, দুজনই বলবো। কিন্তু মুভমেন্টের ক্ষেত্রে রাষ্ট্রের বিভিন্ন অন্যায় বা অসঙ্গতি নিয়ে খুব সোচ্চার ছিলেন। আমরা এখন আজকে বসে আলাপ করছি আশফাক নিপুণ, শিহাব শাহিন, লতিফ ইসলাম শিবলি, আসিফ আকবর সে ভিকটিমই ছিল, ফাইটার হচ্ছে, এরকম কিছু মানুষ আছে। সেই জায়গায় তোমার প্রতি সেই সময় তাদের অবস্থান বা না, আমার সাথে কারোই সেভাবে কেউ যোগাযোগ করেনি। ইনফ্যাক্ট মানে পার্সোনালি লেভেলে কোনো যোগাযোগ হয়নি। আচ্ছা, বাট আশফাক নিপুণের সাথে আমার একটি কাজ হয়েছিল মহানগরে। কারণ বিভিন্ন সেক্টর থেকেই তো ধরেন আমি অনেক ওটিটি প্ল্যাটফর্ম থেকেও আমাকে কাজে নেওয়া হতো না, সামনেও হবে কিনা জানি না। এখনো কেন এটা এই জুজুর ভয়টা তুমি পাচ্ছ? হ্যাঁ, না আমি আমার কথা হচ্ছে যে ব্যাপারটা দেখেন,
ভয় এমন একটা জিনিস, আপনাকে সেটা আগে মানে নিজের পার্সোনাল লেভেলে আপনাকে সেটা কাটাতে হবে। এটা কিন্তু অবশ্যই ছাত্র জনতা আমাদেরকে একটা নতুন দুয়ার খুলে দিয়েছে, কিন্তু এখন যদি আপনি সেইটাতে সেই আলোটা নিতে, সেই সূর্য স্নানটা নিতে না পারেন, আপনি তো আবারও সেখানেই থাকবেন, তাই না? তো এই সূর্য স্নানটা কি, সেটা তো আপনাকে একেবারে যেভাবে আমাদের আবু সাইদ একেবারে নিয়েছে, সেটার জন্য কিন্তু আসলে আপনার মননটা সেরকম থাকতে হবে। আমি বারবার বলছি যে মানসিক ভাঙবো, হ্যাঁ, এবং হ্যাঁ এক্স্যাক্টলি, এবং মননটা খোলা রাখতে হবে। তো মানে আপনার আলোটা ঢুকতে গেলে তো সেই খোলা জায়গাটা থাকতে হবে। তো আচ্ছা, তাহলে আমি একটু প্রশ্ন করি, আজকে তোমার ওই বিষয়টা গ্লোরিফাই করার চাইতেও সবচেয়ে বড় বিষয় যে এটা মেসেজ দেওয়া যায় শিল্পীরা ভয় পেলে সেই ভয়ের মানে সংক্রমণ যে কত ভয়ানক হয়। আমি যখন এই মুভমেন্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যখন মুভমেন্ট হলো, তখন যখন কথা উঠছিল বা সংবাদপত্র মহলে আমাদের বন্ধু বান্ধব আমরা কলিগরা যখন স্ট্যাটাস দিচ্ছিলাম, বিভিন্ন তারকার মতামত শুনতে চাচ্ছিলাম, তখন বলা হচ্ছিল, কেউ বলছিলেন যে না দেখেননি নশাবার কি অবস্থা হয়েছে, এগুলো এখন এত সাহস দেখান না, এগুলো আবার নিউট্রালাইজ হয়ে যাবে। নিউট্রালাইজ শব্দটা খুব মানে প্রচুর শুনেছি, এবং বারবার তোমাকে খুব উদাহরণ দিচ্ছিল, এটা সত্য। এবং আমি তো বললাম আমার নাম হচ্ছে ভয় ছিল, পাস্ট টেন্স আশা করি। হ্যাঁ, রাইট। সো তখন আমি মানে ভাবলাম যে সত্যি ভয়ের রাজনীতিটা কত ভয়ঙ্কর। মানে বারবার বলছে আপনি ভুলে গেছেন নশাবার কী হয়েছিল, সো কেন আপনি ইয়ে করবেন। তো কি বলতে চান? একই সাথে একটু প্রশ্ন রাখতে চাই যে এরপরে পলিটিক্যাল মুভমেন্ট বলবো না, কালচারাল মুভমেন্টগুলোতে হয়তো তুমি সংগঠন করতে পারতে, যেটা হয় অনেক করে পরবর্তীতে, সংগঠন করতে পারতে, মুভমেন্ট করতে পারতে, সেগুলোতে বা অন্য বিরোধী রাজনীতিকের সাথে মিশে একটা যুথবদ্ধ ভয়েস রেজ করতে পারতে, সেগুলোও কি করনি ভয়ের কারণে কিনা? না, তাহলে তো আমি দেশ ছাড়তে পারতাম ভাইয়া। আমি বারবার বলছি যে উইথ ডিউ রেসপেক্ট টু আদার্স, আমি জানি যে আমি কি চাই জীবনে। আমি চাই যে আমি যেটা ফিল করি সেটা যদি অন্য কারোর ক্ষতি না হয়ে থাকে আমি সেটা বলবো। আচ্ছা, আমি যেটা দেখাতে চাই আমি সেটা দেখাবো, এবং সেটা যাতে অবশ্যই সকলের অন্তত ক্ষতি না হয়, ভালো না হোক অন্তত ক্ষতি না হয়, সিম্পল অ্যাজ ইফ। এবং আমার দিন শেষে আমার মেয়েকে জড়িয়ে পেট ভরে খেয়ে আমি ঘুমোতে চাই, সিম্পল অ্যাজ দ্যাট। এর বাইরে আমার আসলে কোনো ধরনের মানে আমি আমার উচ্চাভিলাষ নেই না, আমার একেবারেই এবং আমার আশপাশের মানুষটা ভালো থাকবে, আমার থিয়েটারের আমি যাদেরকে চিনি আমার সকল পাহাড়ি বন্ধুরা ভালো থাকবে, আমার সনাতন বন্ধুরা ভালো থাকবে, আমার খ্রিস্টান বন্ধুরা ভালো থাকবে, আমরা সকলে শান্তিতে থাকবো, একসাথে থিয়েটার করব, একসাথে গান গাইব, এবং সত্যকে সত্য বলবো, কোনো কিছু অবিচার হলে সেখানে যে একসাথে দাঁড়াবো, ওই এক হওয়াটাই হচ্ছে আমার, এবং ইকুয়ালিটি নিয়ে এক্স্যাক্টলি। এবং ওই একটাই হচ্ছে, বেশ কিছু কাজও করেছো আমি এর পরবর্তীতে ফেসবুকে। সো আমার ছিল আমি এখনো কোনো উৎসবের মানে আমার কথা হচ্ছে আমি থিয়েটারটাকে বিশ্ব দরবারে নিয়ে যেতে চাই, বিশ্ব দরবারে কাজ করতে চাই, এমন সিনেমা করতে চাই বাংলাদেশের মানুষকে নিয়ে, যাতে বাংলাদেশের সিনেমা নিয়ে মানুষ কথা বলবে। এর বাইরে, এবং সেটা মানে আমার কথা হচ্ছে আমরা যাতে আমাদেরটা ভাবি, শুধু আমারটা না ভাবি। আমরা সবসময় বিভক্ত হয়ে যাই, এবং এই ভয়ের কারণে বিভক্ত হই, সাফল্যের কারণেও বিভক্ত হই। সাফল্যের কারণেও অবশ্যই হই, মানে কেউ বেশি সাফল্য পাচ্ছে আমরা তখন ওই দিকে চলে গেলাম, হয়তো বা সত্যটাই দেখলাম না। তো এই জায়গাটাতেই এই কারণে আমি আপনাকে বারবারই বলি যে আমার সবসময় মনে হয় যে আমি হঠাৎ করেই পানি থেকে হয়তো মানে ডাঙায় পড়ে যাই। আবার এমন তরুণদের সাথে কাজ করি যখন, স্পেশালি আমি যখন ঢাকার বাইরে টুগেদার উইকেন্ডের প্রতিবন্ধীদের নিয়ে যখন কাজ করি, তখন আমার মনে হয় না আমি একদম ঠিক জায়গায় আছি। মানে বাংলাদেশের আমরা সবসময় বলে আসছি যে বাংলাদেশের জেনারেশন কি করছে না করতেছে, বাট আমি আপনাকে আগেও বলছি যে আমি ভীষণ আশাবাদী। আপনার নিশ্চয়ই মনে আছে। তো ওই বিকজ আমি যাদের সাথে কাজ করেছি ঢাকার বাইরে, তারা তো কেউ বড় কেউ নয়,
তারা স্বপ্ন দেখেন যে বড় শিল্পী হবেন, তারা স্বপ্ন দেখেন যে মঞ্চে দাঁড়াবেন। এই মানুষগুলোর সাথে কাজ করলে আসল বাংলাদেশ বোঝা যায়, যে বাংলাদেশ এখন আপনারা দেখছেন।